নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আমরা লাস্ট দুটি ভিডিওর মধ্যে আমরা অলরেডি কভার করে নিয়েছি 20 কোয়েশ্চেন ফ্রম দ্য কোয়েশ্চেন 2016 অ্যান্ড ইন দিস সেশন উইল স্টার্ট ফ্রম দ্য কোয়েশ্চেন নাম্বার 21। এবং লাস্ট দুটি ভিডিওর মধ্যে আমরা 10টি করে কোয়েশ্চেন কভার করেছি, টোটাল 20টি কোয়েশ্চেন। ইভেন আজকের এই সেশনের মধ্যেও আমরা ট্রাই করব অ্যাটলিস্ট 10 to 20 কোয়েশ্চেন কভার করার জন্য, বিকজ আমাদের মেন মোটিভ শুড বি অ্যাডেড দ্য ভ্যালু অর শুড বি অ্যাডেড দ্য কনসেপচুয়াল ক্লিয়ারিটি অর কন্টেন্ট। আমাদের মেন মোটিভ যে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে কন্টেন্ট অ্যাড করা, এক্সপ্লেনেশন অ্যাড করা, যেটা অ্যাকচুয়ালি আপনাদের হেল্প করবে আগামীতে যে এক্সাম হবে এটাকে অ্যাটেম্প্ট করার জন্য। সো আজকের এই সেশন আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 21 থেকে। সো আমরা দেখি 21 নাম্বার কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কী বলছে। 21 নাম্বার কোয়েশ্চেন মেনশন দ্যাট লিগ অফ নেশনস ওয়াজ স্টাবলিশড ইন, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত কবে হয়? এটার যদি একেবারে যদি সিম্পল আনসারের দিকে যদি যাই আমরা, রাইট আনসার ইজ অপশন নাম্বার 1, 1920 on 10 January it was formed. বাট আমাদের এর ব্যাকগ্রাউন্ড অনেকগুলো অ্যাসপেক্ট সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের আপকামিং এক্সামে হেল্প করবে। এখন আমাদের ফার্স্ট এই জিনিসটা বুঝতে হবে, এই যে লিগ অফ নেশন, ওকে, ইট ওয়াজ ফর্ম আফটার ওয়ার্ল্ড ওয়ার 1. This is the first information about this question. And the time period of First World War 1914 to 18, that was the time period of First World War. This is the second number information. And the another information is that the League of Nations, it was proposed by, অর্থাৎ এই যে লিগ অফ নেশন যে তৈরি করার কথা প্রথম কে এই প্রপোজালটা রেখেছিল, এটাও আপনি লিখে রাখুন। ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার লিগ অফ নেশন জিজ্ঞেস করেছে, নেক্সট বার মেবি জিজ্ঞেস করতে পারে যে লিগ অফ নেশনের প্রপোজাল অ্যাকচুয়ালি কে রেখেছে। সো ইট ওয়াজ ডান বাই উইড্রো উইলসন। লিখে রাখবেন উইড্রো উইলসন, ওকে, WILSON, okay. He was the person who proposed the League of Nation. So these are the basic information. এই কোয়েশ্চেনটার সাথে আরও অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে বলবো। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনসিডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। আমাদের এই বিশ্ব রাজনীতিটাকে বোঝার জন্য এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই যে লিগ অফ নেশন, দেন তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা যেটাকে ইউনাইটেড নেশন বলছি, এই যে ব্যাকগ্রাউন্ড জিনিসগুলো বোঝা খুবই দরকার। আমি আশা করছি আমি যাই যে 2-3টে ইনফরমেশন লিখেছি এগুলো আপনারা লিখে নিয়েছেন। সো ইট ওয়াজ প্রপোজড বাই দ্য উইড্রো উইলসন। আমি সিম্পলি লিখছি, আবার লিখছি আমি উইড্রো Wilson. Actually, Woodrow Wilson in the year 1918 একটা স্পিচ দিয়েছিল, যেটাকে বলা হয় 14 পয়েন্ট স্পিচ, ওকে, SPEECH, ওকে। এই 14 পয়েন্ট স্পিচ যে দিয়েছিল, ভাষণ যে দিয়েছিল, এর মধ্যে একটি পয়েন্ট তিনি বলেছেন লিগ অফ নেশন সম্পর্কে। বুঝাতে পারলাম? এই যে 14 পয়েন্ট বলেছেন, 14 পয়েন্ট কিসের সম্পর্কে বলেছেন? যে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ড ওয়ারটাকে খতম করে দেওয়া, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকে শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ড সার্কিট কীভাবে আমাদের ওয়ার্ল্ড সার্কিটকে রান করা দরকার, যে ক্ষেত্রে আমাদের আপকামিং ফিউচারে যাতে কোনো আমাদের প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়, সেজন্য তিনি ইন দ্য ইয়ার 1918 তিনি একটা স্পিচ দিয়েছিলেন, যেটাকে বলা হয় 14 পয়েন্ট স্পিচ। সো 14 পয়েন্ট মানে 14টা পয়েন্টের ভাষণ কে দিয়েছেন পরীক্ষা আসতে পারে। সো আনসার উইল বি দ্য উইড্রো উইলসন, ওকে। এই যে ফ্যাকচুয়াল জিনিসগুলো মনে রাখবেন, এই যে উইড্রো উইলসন 14 পয়েন্ট স্পিচ দিয়েছিল, এই 14 পয়েন্ট
ভাষণের মধ্যে, স্পিচের মধ্যে একটা পয়েন্ট নিয়ে তিনি কথা বলেছেন যে এমন একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করতে হবে যেখানে আমরা একটা যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যাতে একটা পিস মেনটেন করা যায়, ওয়ার্ল্ড সার্কিটে যে একটা শান্তিকে প্রতিষ্ঠান করা যায়, সেই পার্সপেক্টিভে এই অর্গানাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবার 14 পয়েন্টসের প্রত্যেকটা পয়েন্ট আপনার জানার দরকার নেই। লিগ অফ নেশন জানুন। 14 পয়েন্ট উইড্রো উইলসন দিয়েছেন, উইড্রো উইলসন যে লিগ অফ নেশনের প্রথম প্রপোজাল দিয়েছেন। 14 পয়েন্ট প্রিন্সিপাল 1918 দিয়েছেন। ইভেন এই বেসিক ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আরও একটা ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো আপনারা নোটে অ্যাড করুন। ইটস মাই heartful request to everyone, those who are watching this video, please added this kind of information with your existing note. আপনারা যেখান থেকে পড়ছেন বাই আর সেলফ স্টাডি করুন, যাই করুন, এই নোটসগুলো প্লিজ অ্যাড করুন। ইট উইল বি হেল্পফুল ওয়েন ইউ আর অ্যাটেম্পটিং দ্য এক্সাম। ওকে, সো নাও দ্য আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট আমাদের আইআরএ থিওরি, যে থিওরি আছে, এই আইআরএর থিওরিতে দুইটা প্রমিনেন্ট থিওরি আছে। মেইনলি দুইটা থিওরি আছে। একটা কি? একটা হলো লিবারেলিজম অর্থাৎ উদারবাদ, আর একটা হলো রিয়েলিজম। সো এই যে উইড্রো উইলসন কোন স্কুল থেকে বিলং করে? উইড্রো উইলসন বিলং করে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট থিঙ্কার অফ লিবারেলিজম। বুঝতে পারলেন এরা কেন লিখেছে? আমি এই দুইটা জিনিসকে, দুইটা প্রমিনেন্ট থিওরি আছে, এর মধ্যে লিবারেলিজম যে থিওরিটা আছে এটার সাপোর্টার হলেন উইড্রো উইলসন। আবার লিখছি, ঠিক আছে, উইড্রো উইলসন। বাস, দিস ইজ দ্য very much important information about the League of Nations as well as their related content. ওকে, আপনারা বুঝতে পারলেন। এবার আমি যদি এই দুইটা থিওরি নিয়ে যদি আলোচনা করতে যদি শুরু করি তাহলে অনেকটা সময় লেগে যাবে। তবুও আমি লিবারেলিজমটা একটু বলে দিচ্ছি, যেহেতু লিবারেলিজমের মেইন সাপোর্টার, ওয়ান অফ দ্য মেইন সাপোর্টার উইড্রো উইলসন। এখানে যেহেতু উইড্রো উইলসন আছে, লিবারেলিজম এটা বিলিভ করে যে ওয়ার্ল্ড সার্কিটে অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইমার্জ আফটার দ্য, এই যে লিবারেলিজমের ইমার্জ কবে হয়েছে? আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের পরে লিবারেলিজমের ইমার্জ হয়েছে। লিবারেলিজম বলে এই পৃথিবীতে যদি আমাকে শান্তি মেনটেন করতে হয়, শান্তিকে যদি প্রতিষ্ঠা করতে হয়, যে প্রথম বিশ্বযুদ্ধের যে ব্যাড এক্সপিরিয়েন্স যে আমাদের আছে, এগুলোর থেকে যদি আমাদের উঠে আসতে হয়, তাহলে আমাদের তিনটে প্রিন্সিপালের উপর ফোকাস করতে হবে। এই তিনটে প্রিন্সিপাল খাতাতে সুন্দর করে লিখে রাখুন। প্রথম প্রিন্সিপাল হলো ডেমোক্রেসি, অর্থাৎ তারা বলে যদি ওয়ার্ল্ড শান্তি বা বিশ্ব শান্তি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে, ওয়ার্ল্ড পিস মেনটেন করতে হয়, তাহলে ইচ অ্যান্ড এভরি কান্ট্রি শুড ফলো দ্য ডেমোক্রেটিক্যাল প্রিন্সিপাল, ফার্স্ট ওয়ান। দেন দ্য ইনস্টিটিউশন। ওকে, ইনস্টিটিউশন। লিবারেলিজম বিলিভ করে যদি আমাদের ওয়ার্ল্ড সার্কিটে যদি উই ওয়েন্ট টু স্টাবলিশ দ্য পিস at the world circuit, then we need to establish one strong institution which establish the peace at the world circuit. Okay, and last one is trade. Okay, that was the third point. Okay, so these are the three elements, or these are the three important features or principle of liberalism. First one is democracy, second one is institution, third one is trade. So এই যে উদারনীতিকবাদ, এই তিনটা জিনিসের উপর বিলিভ করে। এবার রিয়েলিজম আমরা অন্য কোনো কোশ্চেনে তাদের যে মেন ফিচার্স কি বা প্রিন্সিপাল কি, অন্য একটা কোশ্চেনে যদি আমাদের কাছে আসে আমরা কোশ্চেনের থ্রুতে এটা করে নেব। চলুন এখন আমরা মুভ করি কোশ্চেন নাম্বার 22। চলো, কোশ্চেন নাম্বার 22, ইটস মেনশন দ্যাট question number 20, which is another important question, and it's also required the lot of explanation. Question number 22. See, question number 22 mentioned that which one of the following is not an element of democratic socialism. So before we giving the right answer is very much simple. আমরা রাইট অ্যান্সার বলার আগে আমরা একটা কাজ করে নিই, এই অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক সোশ্যালিজম কনসেপ্টটাকে একবার ভালো করে আমরা বুঝে নিই। ঠিক, এই যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের আরেকটা নাম কি জানেন? আরেকটা নাম হলো ইভ্যালুয়েশনারি সোশ্যালিজম। ইভ্যালুয়েশনারি সোশ্যালিজম। ওকে, এটার আরেকটা নাম কি? বিবর্তনবাদী সমাজবাদ, যেটাকে আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজম বলি, গণতান্ত্রিক সমাজবাদ বলছি। এটাকে আরেকটা নাম কি বলা হয়? বিবর্তনবাদী সমাজবাদ।
বিবর্তনবাদী সমাজবাদ বলা হয় এটাকে। সো এক্ষেত্রে আমাদের কয়েকটা বেসিক জিনিস আমাদের বুঝতে হবে। এই যে ইভলিউশনারি সোশ্যালিজমকে আমাদের ক্ষেত্রে ইভলিউশনারি সোশ্যালিজমকে এখানে আপনার ডেমোক্রেটিক সোশ্যালিজমও বলা হয়, ঠিক আছে। এই যে ইভলিউশনারি সোশ্যালিজমের পরে আমরা যদি আরেকটা জিনিস যদি বুঝতে হয় ভালো করে, যে সোশ্যালিজম যে কনসেপ্টটা আছে, সোশ্যালিজম আমি আবার লিখে দিচ্ছি একটা জিনিস, এই যে সোশ্যালিজম, এখন সোশ্যালিজম সম্পর্কে আমরা তেমনভাবে ডিটেলসে আলোচনা করব না, বাট আমরা সোশ্যালিজমের টাইপগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। সোশ্যালিজম, এই যে সোশ্যালিজম একটা যে কনসেপ্ট সমাজবাদ, এটা দুইটা টাইপস আছে। কি আছে? দুইটা টাইপস আছে। একটা হলো রেভলিউশনারি সোশ্যালিজম, আর একটা হলো ইভলিউশনারি সোশ্যালিজম। আপনারা বাংলায় যদি লিখেন আমি বলে দিচ্ছি, একটা হলো বিপ্লববাদী সমাজবাদ, আরেকটা হলো বিবর্তনবাদী সমাজবাদ, ঠিক আছে। এটা হলো বিপ্লববাদী সমাজবাদ আর একটা হলো বিবর্তনবাদী সমাজবাদ। সমাজবাদের দুইটা টাইপ, একটা হলো বিপ্লববাদী সমাজবাদ আর একটা হলো আপনার বিবর্তনবাদী সমাজবাদ। লিখে নিলেন। এবার আমি আরও কয়েকটা জিনিস আপনাদেরকে একটা একটা করে জিনিস বলছি। দেখুন, বিপ্লববাদী সমাজবাদের সাপোর্টার হলেন কারা? মার্কস, লেনিন, তারা যারা বলে যে অ্যাকচুয়ালি সমাজবাদের ইমার্জ কেন হয়েছে? অ্যাজ এ এগেনস্ট অফ ক্যাপিটালিস্ট সোসাইটি। আমি রাইট? ক্যাপিটালিস্ট সোসাইটি ক্যাপিটালিস্ট সোসাইটির এগেনস্ট, তাদের এগেনস্টে এই সোসাইটিটাকে তারা ডিসমিস করে সমাজবাদ সোসাইটিকে স্টাবলিশ করতে চায়। কিন্তু সমাজবাদ স্টাবলিশ করার যে প্রসেস, অর্থাৎ সমাজবাদ প্রতিষ্ঠান করার যে প্রসেস, এখানে দুইটা টাইপের লোক ভাগ করে আমরা আলোচনা করি, বা দুইটা টাইপসের থিঙ্কার আছে। কেউ বলে এই যে ক্যাপিটালিস্ট সোসাইটিটাকে বাদ দিয়ে বা এই ক্যাপিটালিস্ট সোসাইটিটাকে হাটিয়ে আমাদের সমাজবাদ যে প্রতিষ্ঠান করার যে রাস্তাটা হবে বৈপ্লবিক পদ্ধতি, যেটাকে আমরা রেভলিউশনারি সমাজবাদ বলছি। আরেকটা টাইপের সমাজবাদ বলছে যে আমি এই ক্যাপিটালিস্ট সোসাইটিটাকে হাটিয়ে আমি যে সমাজবাদ স্টাবলিশ করব, আর সেটার রাস্তাটা, ওয়েটা কী হবে? ওয়ে শুড বি দ্য গ্র্যাজুয়াল চেঞ্জ, যেটা বলছে কি ডেমোক্রেটিক সোশ্যালিজম। আমরা ডেমোক্রেটিক পদ্ধতিতে আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিটাকে সরিয়ে আমরা সমাজবাদের প্রতিষ্ঠান করব। সো দিস আর দ্য টু টাইপস অফ সোশ্যালিজম। একটা হলো বিপ্লববাদী সমাজবাদ, আরেকটা হলো বিবর্তনবাদী সমাজবাদ। এবার বিপ্লববাদী সমাজবাদ, যে লেনিন, মার্কস, তারা হলো বিপ্লববাদী সমাজবাদ। তারা বলে ক্যাপিটালিস্ট সোসাইটিটাকে সরিয়ে যদি আমাদেরকে যদি সমাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের বিপ্লবের পথকে বেছে নিতে হবে। আর সমাজবাদী যারা ডেমোক্রেটিক সোশ্যালিজম, তারা বলে যে ক্যাপিটালিস্ট সোসাইটি থেকে যদি আমার সমাজকে যদি সোশ্যালিস্ট সমাজে পরিণত করতে হয়, তাহলে আমরা ডেমোক্রেটিক পদ্ধতির মাধ্যমে আমরা সোসাইটির মধ্যে চেঞ্জ আনবো, এবং ওই চেঞ্জের মধ্যে দিয়ে আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজম আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজম ওয়ের মধ্যে দিয়ে আমরা সোশ্যালিজমকে সোসাইটির মধ্যে স্টাবলিশ করবো। আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারলেন। এবার দেখুন, আমি কোশ্চেনটা সলিউশনের দিকে যাচ্ছি। আই থিঙ্ক যারাই আমার এই এক্সপ্লেনেশনটা শুনেছেন, আই থিঙ্ক ইটস ভেরি মাচ ইজি ফর দ্যাম টু সলভ দিস কোয়েশ্চেন। দেখুন কোয়েশ্চেনটা কী করেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট বলেছে অ্যান এলিমেন্টস অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম। তাহলে দেখুন, ডেমোক্রেটিক সোশ্যালিজম, সোশ্যাল জাস্টিস, অবভিয়াসলি ডেমোক্রেটিক সোশ্যালিজম সোশ্যাল জাস্টিসের কথা বলবে। মিক্সড ইকোনমি, এটাও আপনি কনসিডার করতে পারেন। কিন্তু আমরা এখন বলেছি যে রেভলিউশনারি চেঞ্জের কথা কে বলে? যে রেভলিউশনারি চেঞ্জের কথা বলে বিপ্লববাদী সমাজ, অর্থাৎ যে বিপ্লববাদী সমাজতন্ত্র আছে তারা বলে। সো এটা তো ডেমোক্রেটিক সোশ্যালিজমের ফিচার্স কোনো মতেই হতে পারে না। সো এক্ষেত্রে আনসার কী হবে? এক্ষেত্রে আনসার হবে অপশন নাম্বার সি, নন অফ দ্য অ্যাবাভ তো হবে না, কারণ রেভলিউশনারি চেঞ্জের কথা কোনো সময়ই ডেমোক্রেটিক সোশ্যালিজম বলে না। ডেমোক্রেটিক সোশ্যালিজম অলওয়েজ বিলিভ দ্যাট ডেমোক্রেটিক প্রসেস টু চেঞ্জ দ্য সোসাইটি অর টু স্টাবলিশ দ্য সোশ্যালিজম। ওকে, তারা বলে কি সোশ্যালিজম স্টাবলিশ করার রাস্তা কী হবে? গ্র্যাজুয়াল প্রসেস, রাস্তা কী হবে? ডেমোক্রেটিক প্রসেস। বুঝতে পারলেন যে এক্সপ্লেনেশনটা আসলে আমি কী করতে চাইছি, মানে হোয়াট ইজ দ্য এক্সাক্ট এক্সপ্লেনেশন অফ দ্য কোয়েশ্চেন নাম্বার 22। Now we will move towards the question number 23. It is very much important question. চলুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 23 নিয়ে আমরা আলোচনা করব। 23 কি বলছে আমরা দেখিনি। 23 নাম্বার কোয়েশ্চেন বলছে, ম্যাক্স ওয়েবার উল্লেখ করেছেন যে
হাউ মেনি টাইপস অফ অথরিটির কথা এখানে অ্যাকচুয়ালি আপনার কাছে জানতে চাইছি যে অথরিটির কয়টা টাইপসের কথা ম্যাক্স ওয়েবার বলেছেন। আমরা একেবারে ইন ডিটেলস আমরা এই কোশ্চেনটা আলোচনা করব। সো আমরা যদি দেখি ম্যাক্স ওয়েবারের অথরিটির টাইপস কয়টা, এখানে অপশনে দেওয়া আছে 4, 2, 3। অ্যাকচুয়ালি রাইট আনসার ইজ ভেরি সিম্পল। ম্যাক্স ওয়েবার 3টে টাইপের অথরিটির কথা বলেছেন। অ্যাকচুয়ালি এবার আমরা বুঝতে হবে এই যে 3টে টাইপের অথরিটি আসলে কী কী। প্রত্যেকটা অথরিটির নাম আমি এখানে লিখব, আপনারা এগুলোকে আপনাদের নোটে অ্যাড করতে থাকবেন। ম্যাক্স ওয়েবার 3টে টাইপের অথরিটির কথা বলেছেন, ঠিক। ফার্স্ট টাইপের অথরিটিকে বলা হয় অ্যাকর্ডিং টু ম্যাক্স ওয়েবার ট্রেডিশনাল অথরিটি। ওকে, অথরিটি লিখে দিলাম, ঠিক আছে। দ্বিতীয়টা হলো ক্যারিসমেটিক। ক্যারিসমেটিক অথরিটি লিখে দিলাম। 3 নম্বরটার কথা তিনি তৃতীয় নম্বর যে টাইপসের কথা বলেছেন এটা হলো লিগ্যাল রেশনাল অথরিটি। ওকে, এই 3টে টাইপের অথরিটির কথা বলেছেন ম্যাক্স ওয়েবার। একটা হলো কি ট্রেডিশনাল অথরিটি, ক্যারিসমেটিক অথরিটি, লিগ্যাল রেশনাল অথরিটি। এবার আমরা প্রত্যেকটা টাইপকে একটু একটু করে বোঝার চেষ্টা করব, ঠিক। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে এই প্রত্যেকটা টাইপসকে অ্যাকচুয়ালি বুঝে নেবেন একটু একটু করে, ঠিক। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যে প্রথম আপনাদের খাতাতে কী লিখবেন যে 3টে টাইপের অথরিটির কথা বলেছেন। প্রথম টাইপ হলো কি ট্রেডিশনাল অথরিটি। তো আমরা লাস্ট একটা ভিডিওর মধ্যে বলেছি যখন আমরা বলি অথরিটি, কোনো কিছুর অথরিটি যখন বলি তখন অথরিটি দুইটা জিনিস নিয়ে হয়। কী কী নিয়ে হয় অথরিটি দুইটা জিনিস নিয়ে সাধারণত তৈরি হয়। একটা হলো পাওয়ার প্লাস লেজিটিমেসি। লেজিটিমেসি মিন্স কি, বৈধতা। অর্থাৎ যখন আমরা বলি অথরিটি মিন্স এই দুইটা জিনিসের খুবই দরকার, একটা কি পাওয়ার আর একটা হলো যে আপনার লেজিটিমেসি। এই দুইটা মিলে কী তৈরি হয়, অথরিটি তৈরি হয়। তো ম্যাক্স ওয়েবার কিসের কথা বলছেন, অথরিটির কথা বলছেন। তো প্রথম যে টাইপটা হলো সেটা হলো কি ট্রেডিশনাল অথরিটি। ট্রেডিশনাল অথরিটিকে আপনি কিসের সাথে কম্পেয়ার করতে পারেন, কিং বা কুইনের যে শাসন ব্যবস্থা বা তাদের কাছে যে অথরিটিটা ছিল এটাকে আমরা ট্রেডিশনাল অথরিটি বলি। ওকে, কুইন। ওকে, কে লিখে দিলাম, QUEEN। ওকে, চলুন। এই যে কিং বা কুইনের যে অথরিটি আছে বা তাদের যে শাসন ব্যবস্থা আছে এটাকে আমরা কি বলি, ট্রেডিশনাল অথরিটি। যেখানে শাসন ব্যবস্থাটা যে একটা বংশানুক্রমিক প্রসেস চলে, অর্থাৎ হেরিডেটারি প্রসেস চলে, বাবার ছেলে মতলব রাজার ছেলে রাজা হবে, এই যে একটা বংশ পরম্পরায় যে শাসন ব্যবস্থাটা চলে সেটাকে আমরা ট্রেডিশনাল অথরিটি বলি। সো ফার্স্ট টাইপটা আপনারা বুঝতে পারলেন যে ট্রেডিশনাল অথরিটি। দ্বিতীয় যে টাইপসটা আছে এটা হলো ক্যারিসমেটিক অথরিটি। আমরা একটা টাইপসকে লিখে আমরা বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি ম্যাক্স ওয়েবার 3টে টাইপের মিনিংটা আসলে কি এবং সে কোন টাইপের অথরিটির কথা সেখানে সে উল্লেখ করেছেন। ওকে, তৃতীয় নম্বর যে অথরিটিটা আছে সেটাকে আমরা বলি ক্যারিসমেটিক অথরিটি। Charismatic authority means what? Charismatic authority actually ওই পার্সনদের অথরিটিকে বোঝায় যারা অ্যাকচুয়ালি মানুষকে একত্রিতবদ্ধ করে ওই কোনো ইন্ডিভিজুয়াল পার্সোনাল ক্যারেক্টারিস্টিক, তার লিডারশিপ কোয়ালিটি, তার স্পিরিচুয়াল আর তার অ্যাকচুয়ালি লাইক কী বলতে পারে অ্যাট্রাকটিভনেস, যে এইসব জিনিসগুলোর উপর বেস করে যখন মানুষ কোনো একজন ব্যক্তির উপর বিশ্বাস করে বা কোনো একজন ব্যক্তিকে কোনো একটা অথরিটি দেয় তখন তাকে আমরা বলি ক্যারিসমেটিক অথরিটি। যদি এক্সাম্পল যদি বলি আমরা গান্ধীজির কথা বলতে পারি আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে, সুভাষচন্দ্র বোসের কথা বলতে পারি আমরা। তারা কে ছিল? তারা একজন ক্যারিসমেটিক লিডারশিপ। তাদের কাছে কোনো লিগ্যাল রেশনাল অথরিটি তো ছিল না, ইভেন তাদের কোনো ট্রেডিশনাল অথরিটিও ছিল না। তাদের যে পিতৃপুরুষ বা তাদের বাবা বা তাদের পূর্বপুরুষ কেউই রাজা বা কী ছিল না, বাট স্টিল মানুষ তাদেরকে ব্লাইন্ডলি বিলিভ করতো। মানুষকে যখন তারা কোনো একটা মুভমেন্টের যখন ডাকতো তখন হাজার হাজার মানুষ একত্রিতবদ্ধ হতো। তাদের উপর বিশ্বাস, তাদের লিডারশিপ কোয়ালিটি, তাদের যে মানুষের প্রতি যে দায়িত্বশীলতা, এই জিনিসগুলো তাদেরকে কী বানায়, ক্যারিসমেটিক লিডারশিপ। আর সেটাকে ম্যাক্স ওয়েবের দ্বিতীয় টাইপ বলা হয়, যেটাকে ক্যারিসমেটিক অথরিটি তিনি বলেছেন। তৃতীয় যে টাইপটা আছে যেটা আজকে আমরা মডার্ন বলি, যেটা মডার্ন লিগ্যাল রেশনাল অথরিটি, আমি শুধু লিগ্যাল রেশনাল অথরিটি লিখছি, ঠিক আছে। এই লিগ্যাল রেশনাল অথরিটি কি, আজকে যে বর্তমানে যে আমাদের যে অথরিটি আছে যেটা ল, রুলস,
এইসব জিনিসগুলোর উপর বেস করে যে অথরিটিগুলো তৈরি হয় এগুলোকে আমরা আজকে বর্তমান মডার্ন যে অথরিটি সিস্টেম যেটা আছে, যেটা আপনি বলতে পারেন যে শাসন ব্যবস্থা, প্রক্রিয়া, ল, রেগুলেশন, প্রসেস, হ্যাঁ, অ্যাক্ট, এইগুলোর উপর বেস করে যে শাসন ব্যবস্থা বা অথরিটিটা তৈরি হয় এটাকে লিগ্যাল রেশনাল অথরিটি বলে। সো আমি বিশ্বাস করতে পারি যে এই তিনটা অথরিটি আপনারা ভুলবেন না। তিনটা টাইপের অথরিটির কথা ম্যাক্স ওয়েবার বলেছেন। এবার আপনাদের প্রশ্ন হলো ম্যাক্স ওয়েবার থেকে অ্যাকচুয়ালি আপনারা কী স্টাডি করবেন। এই যে ম্যাক্স ওয়েবার থেকে আপনাদের এক্সাম কোশ্চেন আসবে, তার বিউরোক্রেটিক থিওরিটা ভালো করে পড়বেন, তার কিছু বুকস ইম্পর্টেন্ট 3টা বুক আছে, এই বুকগুলো একটু বড় হয়ে যাবে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যাক্স ওয়েবার। এই দুইটা ইনফরমেশন, একটা তার বিউরোক্রেটিক কনসেপ্ট আর একটা হলো তার বুকস, এগুলো আপনারা বাই ইউর সেলফ আপনারা করবেন, এগুলো আপনার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাও উই উইল মুভ টুয়ার্ডস দ্য কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে যে who said political system is that system of interaction in any society through which binding or authoritative allocations are made। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে কে বলছে, পলিটিক্যাল সায়েন্সে রাজনৈতিক ব্যবস্থা হলো এক পারস্পরিক প্রতিক্রিয়া ব্যবস্থা যার মাধ্যমে মূল্যের বাধ্যতামূলক এবং কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের কাজ সম্পূর্ণ করা হয়। এক্ষেত্রে একেবারে সিম্পল আনসার হলো কি, ডেভিড ইনস্টল ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। ডেভিড ইনস্টল ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। ওকে, দেখুন এখানে আবার ভুল হয়ে গেল, ডেভিড ইনস্টল। ওকে, ডেভিড ইনস্টল ইজ দ্য রাইট আনসার। কিন্তু আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, ডেভিড ইনস্টল কি, আমরা লাস্ট ভিডিওর মধ্যে ডেভিড ইনস্টল সম্পর্কে আমরা একেবারে ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবং ডেভিড ইনস্টল হলো পোস্ট বিহেভিয়ারালিজমের ফাদার। ওকে, ইভেন অ্যাজ ওয়েল এজ ডেভিড ইনস্টল ইজ দ্য ফাউন্ডার অফ সিস্টেম থিওরি। ওকে, পলিটিক্যাল সায়েন্সে যে একটা সিস্টেম থিওরির খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট আছে। যখন আমরা পলিটিক্যাল সায়েন্স স্টাডি করি, যে একটা শিফট ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেম বা ট্রেডিশনালি পলিটিক্যাল সিস্টেমটাকে স্টাডি করা বা পলিটিক্যাল সায়েন্সটাকে স্টাডি করার থেকে যে আমরা মডার্ন অ্যাপ্রোচ, যেটাকে আমরা কী বলছি, মডার্ন অ্যাপ্রোচকে আমরা কী বলছি, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, এই যে একটা মুভনেস টুয়ার্ডস দ্য মডার্ন মডার্ন স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স, এক্ষেত্রে সিস্টেম থিওরির একটা ইম্পর্টেন্ট রোলস আমরা দেখতে পাই, ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই। কিন্তু আমি যদি এখন সিস্টেম থিওরিটা নিয়ে যদি স্টাডি করা শুরু করি, ইট টেক্স লট অফ টাইম, সো উই উইল জাস্ট অ্যাভয়েড ইট। যদি আমরা পরবর্তীতে কোনো সময় পাই, আমরা সিস্টেম থিওরি, স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি, এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো এই ক্ষেত্রে আপনার কি মনে রাখতে হবে, ডেভিড ইনস্টল ইজ দ্য ফাদার অফ পোস্ট বিহেভিয়ারালিজম অ্যান্ড হি ওয়াজ অলসো অ্যাডেড উইথ দ্য বিহেভিয়ারালিজম অ্যাজ ওয়েল এজ পোস্ট বিহেভিয়ারালিজম, অর্থাৎ দুটোটার সাথে ডেভিড ইনস্টল অ্যাটাচ আছে। অ্যাজ ওয়েল এজ আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ সিস্টেম থিওরি। ওকে, so this is the explanation for the question number 24. Now we will move towards the, it is very much easy question, towards the question number 25. So 25 number question কি বলছে, India is a republic really means, republic means কি, সিম্পলি আপনার কাছ থেকে জানতে চাইছে রিপাবলিক মিন্স কি। রিপাবলিকের দুইটা সাধারণভাবে আমরা বলতে পারি, একটা এখানে বলেছে সাধারণতন্ত্র, আর একটা বলতে পারেন কি প্রজাতন্ত্র। ঠিক আছে, এই দুইটা টাইপের মিনিং আপনারা বার করতে পারেন, একটা হলো সাধারণতন্ত্র আর একটা হলো কি প্রজাতন্ত্র। সো এটার মানে কি, এটার মানে হলো যে কি আমাদের যে হেড আছে সে কোনো কিং বা কুইন নয় বা কোনো অথরিটেটিভ শাসন ব্যবস্থা নয়। আমাদের শাসন ব্যবস্থা কি, আমাদের শাসন ব্যবস্থা হলো প্রজাতন্ত্র। তন্ত্র মানে কি শাসন, প্রজা মিন্স কি আমরা জানি, বা সাধারণতন্ত্র কি লোক, কমন পিপল, রাইট, কমন পিপল। অর্থাৎ কি আমাদের যে হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট থাকবে বা হেড অফ দ্য যে চালাবে, সে কী হবে, তাকে লোকের, সাধারণ মানুষ, প্রজাদের দ্বারাই শাসন বা প্রজাদের দ্বারাই নির্বাচিত কোনো ব্যক্তি হবে, যে অ্যাকচুয়ালি আমাদের উপর কী করবে, শাসন করবে বা আমাদেরকে সুযোগ সুবিধা বিভিন্নভাবে আমাদেরকে কী করবে, যে একটা স্টেটের মধ্যে থাকতে গেলে যে ইন্ডিভিজুয়াল যে আমার রাইটসগুলো আছে এগুলো পেতে আমাকে এনশিওর করতে সাহায্য করে। সো রিপাবলিক মিন্স কি, রিপাবলিক মিন্স হলো প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র মিন্স দ্যাট যে কি আমাদের কান্ট্রি ইন্ডিয়া ইজ এ রিপাবলিক অ্যান্ড মিন্স দ্যাট ইন্ডিয়া ইজ নট রান বাই দ্য এনি head, like any single head or like by any monarchy, like by any authoritative leader. Our India is controlled by the people, common people. Okay, so this for this question, India has a elected head of the state. This is the right answer. যে আমাদের যে হেড আছে, হেড অফ দ্য স্টেট আছে, সেটা কি হয়, ইলেকশনের মাধ্যমে হয়। ইলেকশনটাতে কে পার্টিসিপেট করে, কমন পিপল, প্রজা বা সাধারণ মানুষ। ওকে, সিম্পল ব্যাপার, and this is the right answer, or this is the like simple explanation of this question. Of this question, that means question number 25. Now we will move towards the question number 26. So this is very much important question and it's required lot of explanation, especially the question number
26. So question number 26 mentioned that fundamental duties were incorporated in the Constitution of India by the, আমাদের দেখুন প্রথম কথা হলো ফান্ডামেন্টাল ডিউটিস যে আছে আমাদের ডিউটিস যে আছে এটা আমাদের কনস্টিটিউশনের অরিজিনাল পার্ট নয়, ঠিক, এটা অ্যাডেড করা হয়েছে। এই কোশ্চেনের মধ্যে আনসার হবে, এটা সিম্পল আনসার কী হবে, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাডেড করা হয়েছে 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে, ঠিক, 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে আমাদের আমাদের কনস্টিটিউশনে এটাকে অ্যাড করা হয়েছে, ঠিক। ইয়ারটা মনে রাখুন, 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছে, ইয়ার হলো 1976 হয়েছে, ঠিক আছে। 1976-এ ফান্ডামেন্টাল রাইটকে আমাদের সংবিধানে অ্যাডেড করা হয়েছে। প্রথম দুইটা ইনফরমেশন আপনি লিখে নিলেন যে ফান্ডামেন্টাল ডিউটিসকে কবে অ্যাড করা হয়েছে, 1976 থ্রু দ্য 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এতটুকু ইনফরমেশন হলো। এবার আরেকটা জিনিস লিখে রাখুন, ফান্ডামেন্টাল ডিউটিস আজকে বর্তমানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটি যে পার্টটার মধ্যে মেনশন আছে সেটা হলো আর্টিকেল হলো কি 51A-তে মেনশন আছে। আর আমি যদি পার্ট বলি, পার্ট হলো 4A। দেখুন এক একটা ইনফরমেশন এখানে খুব ইম্পর্টেন্ট। কি প্রথম কি ইনফরমেশন কি বললাম, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাডেড করা হয়েছে আমাদের সংবিধানে থ্রু দ্য 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য ইয়ার অফ 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ দ্যাট 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, লিখে রাখুন, মিনি কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে। এবার ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল নাম্বার 51A। কত নাম্বার পার্টে আছে, পার্ট হলো কি পার্ট 4A। একটু অব্দি ইনফরমেশন আপনারা লিখে নিলেন। চলুন আমরা আরও কিছু ইনফরমেশন এই জায়গার থেকে আমরা জানার ট্রাই করি, ঠিক। এবার দেখুন ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে আমাদের কয়টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, বর্তমানে আমাদের 11 ফান্ডামেন্টাল ডিউটিস আছে। কয়টা আছে, 11 ফান্ডামেন্টাল ডিউটিস আছে আমাদের সংবিধানে, ঠিক। বাট অরিজিনালি যে সময় আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটকে অ্যাডেড করা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাডেড করা হলো তখন 10টা ছিল, ঠিক। দ্যাট মিনস পরবর্তী সময়ে একটা ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের সংবিধানে অ্যাডেড করা হয়েছে, সেটা 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাডেড করা হয়েছে। কবে অ্যাডেড করা হয়েছে, ইয়ার লিখে দিচ্ছি আমি, 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি। কারণ কি অরিজিনালি কয়টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, 10টা ছিল, ঠিক। যেদিন আমাদের সংবিধানে এই ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছিল সেদিন 10টা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছে। বর্তমানে কয়টা আছে, 11টা আছে। দ্যাট মিনস 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিসটা পরে অ্যাড করা হয়েছে। তো পরে কবে অ্যাড করা হয়েছে, ইয়ার 2002-তে অ্যাড করা হয়েছে। কততম সংবিধান সংশোধনের মধ্যে অ্যাড করা হয়েছে, 86 কনস্টিটিউশন অ্যান্ড থ্রু দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট that means 11 number fundamental duties was added in the Constitution of India. Okay, this is the another basic information. আরও একটা ইনফরমেশন আপনারা লিখে রাখুন, ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দেখুন আপনাদের কিছুই পাচ্ছে না, ফান্ডামেন্টাল ডিউটি আপনাদের এখানেই পড়া শেষ। রিভিশন যদি যারা পড়ে নিয়েছেন তাদের রিভিশন হয়ে গেছে। আনাদার ইনফরমেশন ইজ দ্যাট, দেখুন ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশন অরিজিনাল পার্ট নয়, ঠিক। তাহলে এটা পরবর্তী সময়ে অ্যাডেড করা হয়েছে। পরবর্তী সময়ে কবে অ্যাডেড করা হয়েছে, এততে অ্যাডেড করেছে, ইয়ার কত, 1976। বাট আরেকটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিটির রিকমেন্ডেশনে এটা অ্যাড করা হয়েছে। কোনো একটা কমিটি তো ফান্ডামেন্টাল রাইটসটাকে অ্যাডেড করার জন্য রিকমেন্ড করেছে। এই কমিটিটার নাম হলো শরণ সিং কমিটি, SWARN, ওকে, RAN, শরণ সিং কমিটি, একটু স্পেলিংটা ঠিক করে লিখে নেবেন। অ্যাকচুয়ালি আমার স্ক্রিনটা অনেক ছোটো, প্যানটা অত ভালোভাবে কাজ করছে না। কমিটি, ওকে, শরণ সিং কমিটি, ওকে, শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছে আপনার 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে ইন দ্য ইয়ার 1976. Okay, this is the ultimate proper explanation of question number 26. Now we will move towards the question number. It is very much simple question, or এই কোশ্চেন আমি অতটা এক্সপ্লেনেশন করবো না, কারণ এই কোশ্চেনের এক্সপ্লেনেশন যদি আমি শুরু করি পুরো আমাদের ডিপিএসপিটাকে বুঝতে হবে, ঠিক। তবু আমি ট্রাই করবো অল্প কিছু এটার ব্যাপারে আমি ডিসকাশন করার জন্য ট্রাই করবো। দেখুন কি বলছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর ম্যান অ্যান্ড
উইমেন। ওকে, ভারতের সংবিধানে কোন ধারায় নারী এবং পুরুষের সমান কাজের সমান বেতনের কথা বলা হয়েছে? এক্ষেত্রে সিম্পল রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 39D। দেখুন আমাদের কনস্টিটিউশনে এই যে আর্টিকেলগুলো আছে না, এখানে যতগুলো আর্টিকেল আমরা দেখছি এগুলো কিসের পার্ট, বা এই যে রাইট অ্যান্সারটা কিসের পার্ট, এগুলো হলো ডিপিএসপির পার্ট। ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর এটা আমাদের সংবিধানে কত নম্বর পার্টে আছে? এটা আমাদের সংবিধানে 4 নম্বর পার্টে আছে। কত নম্বর পার্টে আছে? 4 নম্বর পার্টে আছে, ঠিক 4 নম্বর পার্টে আছে আমাদের ডিপিএসপি। কত থেকে কত আর্টিকেল ডিপিএসপির কথা বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 36 to 51। ওকে, 51 আর্টিকেলে আমাদের ডিপিএসপির কথা বলা হয়েছে। ডিপিএসপিতে যতগুলো আর্টিকেল আছে এই আর্টিকেলগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো সোশ্যালিজম বেস আর্টিকেল, সোশ্যালিস্ট আর্টিকেল, দেন সোশ্যালিজম বেসড আর্টিকেল বলতে পারেন, সমাজবাদী বেসড আর্টিকেল। কিছু আর্টিকেল আছে যেটা লিবারেল বেসড আর্টিকেল, লিবারেলিজম বেসড আর্টিকেল। কিছু আর্টিকেল আছে গান্ধিয়ান বেসড, কিছু আর্টিকেল লিবারেলিজম বেসড, কিছু আর্টিকেল সোশ্যালিজম বেসড, কিছু আর্টিকেল আছে গান্ধিয়ান বেসড। এই যে আমরা ডিপিএসপিকে 3টে ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এখানে যে প্রিন্সিপালগুলো আছে, কিছু প্রিন্সিপাল সোশ্যালিজমকে প্রমোট করে, কিছু প্রিন্সিপাল লিবারেলিজমকে প্রমোট করে, কিছু প্রিন্সিপাল কাকে প্রমোট করে? গান্ধীইজম বা গান্ধীবাদকে প্রমোট করে। ঠিক, এ হলো বেসিক ইনফরমেশন। এবার আরেকটা বেসিক ইনফরমেশন আপনারা জেনে রাখা খুবই দরকার। যেমন এখন আমি যদি সোশ্যালিজমের যে কোন কোন আর্টিকেলগুলো, গান্ধিয়ান কোন কোন আর্টিকেলগুলো কী কী, অ্যাকচুয়ালি ইট টেক্স লট অফ টাইম। সো আমাদের আলাদা একটা সেশন কন্ডাক্ট করাতে হবে যেখানে শুধু আমরা ডিপিএসপি নিয়ে আমরা আলোচনা করতে। সিম্পলি আমি একটা জিনিস বলে দিচ্ছি, ডিপিএসপি। ওকে, ডিপিএসপি মানে কি এটা বোঝা খুবই দরকার। ডিপিএসপি মানে হলো যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ যখন স্টেট কোনো পলিসি তৈরি করে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যখন স্টেট কোনো পলিসি তৈরি করবে তখন আমাদের কনস্টিটিউয়েন্ট ফাউন্ডার যারা আছে বা ফাদার যারা আছে বা আমাদের কনস্টিটিউশনকে যারা তৈরি করেছে তারা কিছু প্রিন্সিপাল সেট করে গেছে। বোঝার চেষ্টা করুন, স্টেট পলিসি তৈরি করার সময় কিছু প্রিন্সিপাল দিয়ে গেছে বা কিছু ডাইরেকশন দিয়ে গেছে যে তোমাদের কিছু যে গভর্নমেন্ট এগুলো কী গেছে, পার্লামেন্ট বা গভর্নমেন্ট ডিসিশন নেবে, তো তাদের কাজ কী হবে যে যখনই আপনি কোনো ডিসিশন নেবেন বা ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমন পিপল, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, সো অলওয়েজ ইউ শুড কনসিডার দ্য ডিপিএসপি। ডিপিএসপির মধ্যে যে গাইডলাইনগুলো দিয়ে গেছে যে কী কী কাজ করার জন্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, যেরকম আর্টিকেল নাম্বার 38 আপনি ওয়েলফেয়ার অফ দ্য পিপলের কথা বলেছে, আর্টিকেল নাম্বার 40 পঞ্চায়েত রাজের কথা বলেছে, আর্টিকেল নাম্বার 44 সিভিল কোর্টের কথা বলেছে। ঠিক এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা ওয়ান কাইন্ড অফ ডাইরেকশন দিয়ে গেছেন কনস্টিটিউশন ফাউন্ডাররা যে যখনই স্টেট পলিসি তৈরি করবে তখন এই প্রিন্সিপালগুলোকে তারা ফলো করবে, ঠিক, বা তারা ফলো করার জন্য। ঠিক আছে, নাও উই উইল মুভ টুয়ার্ডস দ্য কোয়েশ্চেন নাম্বার 28. So 28 question number is that when was the Indian Citizenship Act was passed? Option are there 1951, 1957, 1954 and none of the above. For this question right answer is none of the above because Indian Citizenship Act was passed in the year 1955. So 55 is not there in the option. Okay, in the option এর মধ্যে 55 নেই, so এখানে 55 will be the right answer. এখানে এই দুইটা একটা জিনিস, তাহলে আমরা কি দেখে নিলাম, নেক্সট বার ডাইরেক্ট হয়তো বা এটা দিয়ে আসতে পারে যে সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাস হলো। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই একটা আর্টিকেল যে এই একটা ডেট যে আছে কত আছে 1951, এটাতে কি হলো রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পাস হলো, এটা লিখে রাখবেন রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পাস হলো কবে 1951-এ। বাস দুইটা জিনিস, একটা হলো রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট কবে এলো 1951 আর যে সিটিজেনশিপ অ্যাক্ট কবে এলো 1955, যেটা অপশনে নেই। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আনসার উইল বি দ্য অপশন নাম্বার ডি। ওকে, সো দিস ইজ দ্য ভেরি মাচ সিম্পল এক্সপ্লেনেশন অফ কোয়েশ্চেন নাম্বার 28. নাও উই উইল মুভ টুয়ার্ডস দ্য কোয়েশ্চেন নাম্বার 29. ওকে, সো 29 কী বলছে আমরা একটু ভালো করে দেখি। 29 কোয়েশ্চেন নাম্বার ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর এই কোয়েশ্চেনটার সাথে আমি অনেক কিছু এক্সপ্লেনেশন অ্যাড করবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন কোয়েশ্চেনটা। আর এই জিনিসটা যদি আপনারা শুনে নেন তাহলে আপনাদের পরবর্তী সময়ে এই রিলেটিভ যদি কোনো কোয়েশ্চেন আসে আমি এটা আপনাদেরকে বলতে পারি, আপনাদের মিস হবে না। এখানে বলছেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু প্রমুলগেট অ্যান অর্ডিন্যান্স আন্ডার আর্টিকেল, কোন আর্টিকেলে
দেখুন এক্ষেত্রে কী করেছে তারা অর্ডিন্যান্সটাকেই তারা বাংলায় লিখে দিচ্ছে। তাই আমি বারবার বলছি আপনারা যখনই কোনো জিনিস পড়ছেন ইংলিশ যে টার্মসটা আছে এটাও আপনারা ভালো করে একটু পড়ুন, নাহলে আপনার এক্সামে গিয়ে প্রবলেমে পড়বেন। আমি বারবার বলছি যারা আমাদের পেড কোর্সে যারা অলরেডি আমাদের অনলাইনে ক্লাসে যুক্ত আছেন তাদেরকেও আমি বারবার বলি যে আপনারা অ্যাটলিস্ট যে ইংলিশ নামগুলো আপনারা পড়েন, ঠিক আছে। সো এক্ষেত্রে কী বলছে যে অর্ডিন্যান্সের কথা, সিম্পল অর্ডিন্যান্সের কথা। অর্ডিন্যান্স আমরা জানি কত নম্বর আর্টিকেল আছে, অর্ডিন্যান্স আছে আমাদের আর্টিকেল নাম্বার 123 ফর প্রেসিডেন্ট। বাট আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, অ্যাকচুয়ালি এটা তো ভেরি সিম্পল আনসার, বাট আমাদের এই কোশ্চেনটার একটু ডিপনেস গিয়ে বুঝতে হবে অর্ডিন্যান্স কী। অ্যাজ ওয়েল এজ আরেকটা রিলেটিভ ইনফরমেশন আমি বলে দিচ্ছি যে যেভাবে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার আছে সেভাবে গভর্নরেরও, স্টেটের যে গভর্নর থাকে না, গভর্নরেরও অর্ডিন্যান্স পাওয়ার আছে, গভর্নরেরও অর্ডিন্যান্স পাওয়ার আছে। ঠিক কোন আর্টিকেলে গভর্নর্সের অর্ডিন্যান্স পাওয়ার আছে? যেভাবে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার কত আছে 123-তে, সেভাবে গভর্নরের যে অর্ডিন্যান্স পাওয়ার আছে সেম লাস্টে 3টা রাখুন। এখানে কি আছে 1-2, 1টাকে পিছিয়ে করে দিন, 2টাকে আগে করে দিন, দেখুন হয়ে গেছে গভর্নরের আর্টিকেল। মানে গভর্নর যে আর্টিকেলে যে অর্ডিন্যান্স পাওয়ারটা তিনি পেয়ে থাকেন সেটা হলো 213, ঠিক আছে। দেখুন এবার যেহেতু কোশ্চেন করেছে আপনার গভর্নরের যে প্রেসিডেন্টের কোশ্চেন এসেছে 2016-তে, নেক্সটবার হতে পারে এটা আসতে পারে গভর্নরের কোন আর্টিকেলে অর্ডিন্যান্সের কথা বলেছে। দেখুন এবার অর্ডিন্যান্সকে বোঝার জন্য আমাদের একটু ব্যাকগ্রাউন্ড গিয়ে কয়েকটা জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখুন অর্ডিন্যান্সকে বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। সেটা হলো আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে টোটাল কয়টা সেশন বা কয়টা অধিবেশন হয় আপনারা হয়তোবা কেউ জানেন, হয়তোবা কেউ জানেন না, আপনারা লিখে নিন। আমাদের পার্লামেন্টে, আমি পার্লামেন্টটা ছোট্ট করে লিখছি, স্ক্রিনটা ছোট, পার্লামেন্ট, ঠিক পার্লামেন্টে টোটাল 3টা সেশন হয়। কয়টা সেশন হয় চলো মুছিয়ে দিচ্ছি, পার্লামেন্ট আপনারা মনে রাখবেন, পার্লামেন্টে কয়টা সেশন হয়, টোটাল 3টা অধিবেশন হয় পার্লামেন্টে, ঠিক 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ওকে, প্রথম যে অধিবেশনটা হয় ইয়ারের শুরুর দিকে সেটাকে আমরা বলি বাজেট সেশন। ওকে, BUDGET, ওকে, বাজেট সেশন। ওকে, সেশনটা আমি লিখছি না, বাজেট সেশন আপনারা বুঝে নেবেন। আরেকটা হলো মনসুন সেশন, মনসুন সেশন। ওকে, আরেকটা হলো উইন্টার সেশন, হবে উইন্টার সেশন। সো এই 3টে সেশন হয় বাংলাতে যদি বলি, বাজেট সেশন, মনসুন সেশন হলো বর্ষাকালীন অধিবেশন, আর আপনার উইন্টার সেশন হলো শীতকালীন অধিবেশন। ঠিক এবার এই যে সেশনগুলো হয় পার্লামেন্টে, 3টে সেশন পার্লামেন্ট হয়, আপনারা সুন্দর করে লিখে রাখুন। আরেকটা ইনফরমেশন সাইড দিয়ে লিখে রাখুন যে বাজেট সেশন হয় যে মান্থের মধ্যে হয়, বাজেট সেশন হয় ফেব্রুয়ারি টু মেয়ের মধ্যে বাজেট সেশন হয়। ঠিক মনসুন সেশন হয় জুলাই টু সেপ্টেম্বর। ওকে, SEP লিখে দিচ্ছি। আর উইন্টার সেশন হয় নভেম্বর, NOV লিখে দিচ্ছি, টু ডিসেম্বর, DEC লিখে দিচ্ছি। ঠিক আছে, ঠিক এই মান্থগুলোর মধ্যে আমাদের পার্লামেন্টে সেশন হয়ে থাকে। বাজেট সেশন জুন টু সেপ্টেম্বর হয় মনসুন সেশন, অ্যান্ড উইন্টার সেশন হয় নভেম্বর এবং ডিসেম্বর। একটুকু অব্দি কারো কোনো প্রবলেম আছে আমি মুছে দিচ্ছি। এটা হলো 3টে সেশন এবং 3টে সেশনের টাইম পিরিয়ড। আমরা অ্যাকচুয়ালি কী বুঝতে চেষ্টা করছি, আমরা অর্ডিন্যান্সের মানে কি বোঝার জন্য চেষ্টা করছি। অর্ডিন্যান্সের মানে বোঝার জন্য আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন আমাদের আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি টু মে পর্যন্ত কী হচ্ছে আমাদের বাজেট সেশন হচ্ছে। তাহলে জানুয়ারি মাস খালি রয়েছে, বোঝার চেষ্টা করুন, জানুয়ারি মান্থ খালি, কোনো সেশন নেই পার্লামেন্টে। সেম আবার ফেব্রুয়ারি থেকে কী হচ্ছে মের পরে কি জুন মান্থ খালি, কোনো সেশন নেই, রাইট। তারপরে কি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর আবার খালি, OCT, এই 3টা মাস তো খালি। এবার এই 3টে মাসে তো সেশন বন্ধ, পার্লামেন্ট বন্ধ থাকবে। এই 3টে মান্থে যদি এমন কোনো ইম্পর্টেন্ট ইমার্জেন্সি যদি আসে যেখানে পার্লামেন্ট তো অ্যাবসেন্ট, পার্লামেন্ট ইজ নট দেয়ার, পার্লামেন্ট ইজ ক্লোজ ডাউন ডিউরিং দিস মান্থ। সো এই মান্থগুলোর মধ্যে যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে কোনো বিল বা কোনো একটা আইন পাস করাতেই হবে বা কোনো একটা জিনিসের ডিসিশন নিতেই হবে, তখন এই ক্ষেত্রে প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে
প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে পাওয়ার লিখে দিয়েছি, প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে, কী পাওয়ার দেওয়া হয়েছে, অর্ডিন্যান্সের পাওয়ার দেওয়া হয়েছে, কিসের পাওয়ার দাদা, অর্ডিন্যান্সের, ওকে, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্সের পাওয়ার দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে, 223 আর্টিকেলে দেওয়া হয়েছে যে এই যে সময় সেশন বন্ধ থাকবে এমন কোনো যদি ইমার্জেন্সি সিচুয়েশন আসে যেখানে আমাদের ডিসিশন নিতে হবে তখন অর্ডিন্যান্সের থ্রুতে প্রেসিডেন্টকে থ্রুতে সে একটা এই ডিসিশনটা নেওয়া যেতে পারে, ঠিক। বাট এখানে আরও কিছু ইনফরমেশন আছে, কিন্তু যখন এই ডিসিশন নেবে প্রেসিডেন্ট, এবার তখন আপনি বোঝার চেষ্টা করুন, ধরো কোনো কারণে কোনো একটা ডিসিশন জুন মাসে নিতে হয়েছে, ঠিক। এবার জুলাই থেকে তো সেশন শুরু হবে, ধরে নিলেন আপনি জুলাই থেকে সেশন শুরু হলো, এবার জুলাই থেকে যেদিন সেশন শুরু হবে এর থেকে 6 উইকের মধ্যে বিলটাকে আবার কিন্তু পার্লামেন্টে পাস করাতে হবে, যেটা অর্ডিন্যান্সের থ্রুতে প্রেসিডেন্টের ডিসিশন নিয়েছে। যে সময় সেশন বন্ধ, আমি আবার এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করুন জিনিসটা, জুন মাসে সেশন বন্ধ, এমন কোনো সিচুয়েশন এসে পড়লো যেখানে ডিসিশন নিতে হবে, তো প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের থ্রুতে কোনো ডিসিশন নিল, কিন্তু নেক্সট জুনের পরে তাহলে কী সেশন হবে, মনসুন সেশন হবে, জুলাই থেকে শুরু হবে, তো আমরা ধরে নিলাম জুলাইয়ের 1 তারিখ থেকে সেশন শুরু হলো, তো এই জুলাইয়ের 1 তারিখ থেকে যেদিন সেশন শুরু হলো সেদিন থেকে 6 উইকের মধ্যে যে ডিসিশনটা যে সময় ভ্যাকেন্ট ছিল সেশন যে সময় নেওয়া হয়েছিল ওই ডিসিশনটা এখানে অ্যাপ্রুভ করতে হবে, করতে হবে, ঠিক আছে, অ্যাপ্রুভ করতে হবে, বুঝাতে পারলাম। আই থিঙ্ক ইট ইজ ওয়ান কাইন্ড অফ বেস্ট অ্যান্ড লট অফ ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করছি উইদিন দ্য কোশ্চেন, যেখানে আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে যে প্রিভিয়াস ইয়ার থ্রুতে আপনারা কীভাবে প্রিপারেশনটাকে আপনারা মসৃণ করতে পারেন এবং exactly how it will be helpful for each and every student those who are watching this video. So now we are standing on the question number 30, okay, 30 number question. 30 number question is very much important or very much like informative, because the question is that the objective resolution which was moved by the Jawaharlal Nehru was adopted by the Constituent Assembly on, দেখুন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো অবজেক্টিভ রিসলিউশন কি, অবজেক্টিভ রিসলিউশন যদি আমি সিম্পলি বলি, এটা আসলে ইট laid down the fundamental principle for the constitution of independent India, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যে প্রিন্সিপাল কী হবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো কী হবে, এটা অবজেক্টিভ রিসলিউশনে লিখেছেন। পরীক্ষার মধ্যে কোশ্চেন আসতে পারে অবজেক্টিভ রিসলিউশন ফার্স্ট কে প্রস্তাব রেখেছেন বা কে উপস্থাপন করেছেন, তাহলে আনসার কী হবে, জওহরলাল নেহেরু, ওকে, আমি শর্টে লিখে দিই, জওহরলাল নেহেরু উইল বি দ্য রাইট আনসার। এবার যদি বলি এই জওহরলাল নেহেরু অবজেক্টিভ রিসলিউশনকে কবে মুভড করেছেন, মুভড মানে কবে রেখেছেন, কবে এই প্রস্তাবটা রেখেছেন, দেখুন এখানে কিন্তু কবে প্রস্তাব রেখেছি এটা বলেনি, এটা বলেছে কবে অ্যাডপ্ট করেছে, দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করুন। নেক্সট বার হয়তো বা এটা জিজ্ঞেস করতে পারে কবে সেটা মুভ করেছে, জওয়াহরলাল কবে সেটা প্রস্তাবটা রেখেছিল, আপনারা ডেটটা সুন্দরভাবে লিখে রাখুন, 13 ডিসেম্বর DEC 1946, এতে কী করলো, এটা এই প্রস্তাবটা রাখলো, কে রাখলো, জওহরলাল নেহেরু রাখলো, ঠিক। আর এটাকে অ্যাডপ্ট কবে করা হলো, এখানে ক্ষেত্রে রাইট আনসার কি, অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। এটাকে অ্যাডপ্ট করা হলো 22 জানুয়ারি 1947, বুঝাতে পারলাম আপনাদেরকে এক্সপ্লেনেশনটা, দুইটা ডেট, একটা হলো কবে এটা রেখেছিল আপনার 13 ডিসেম্বর 1946, আর সেটাকে কবে অ্যাকসেপ্ট বা অ্যাডপ্ট করা হলো 22 জানুয়ারি 1947, দিস ওয়াজ দ্য বেস অফ পার্লামেন্ট। এই যে অবজেক্টিভ রিসলিউশনটা আছে না, এটাই পরবর্তী সময়ে আমাদের যে কী আছে, প্রিএম্বল আছে, প্রিএম্বলের একটা বেস হলো, প্রিএম্বল এটার উপর বেস করে তৈরি হয়েছে, BLE, ওকে, বুঝাতে পারলাম। I think I have mentioned lot of information with each and every one. আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমি একটু বিশ্বাস করি যারাই এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন সবাইকে এটা অনেকটা হেল্প করবে, এবং আমরা হোপফুল যেভাবে আমরা কন্টিনিউয়াসলি করব, আমাদের একটাই যে মেন মোটিভ ইজ দ্যাট ইফ at least 10% are watching our video in a very proper sense,
So I think it is very much fruitful for us. So we will continue this session like a same way. Okay, যেভাবে আমরা এই সেশনটাকে চালিয়ে যাচ্ছি, আমরা আমরা ডেলি চেষ্টা করবো একটা করে ভিডিও দেওয়ার জন্য। হয়তো বা একদিনে 2 দিনে একটা ভিডিও আসতে পারে কোনো দিন, বাট অ্যাটলিস্ট যদি 10 পিপলে যদি এটা এনশিওর করেন যে আপনারা দেখবেন বা দেখছেন, পজিটিভ ফিডব্যাক আসলে আমরা এটা কন্টিনিউয়াসলি করবো। এবং আমরা বিশ্বাস করি যে এইসব টাইপের যে ওয়ে অফ এক্সপ্লেনেশন, এগুলো অ্যাকচুয়ালি আমাদের এক্সামে হেল্প করে। সো থ্যাংক ইউ সবাইকে, আবারও পরবর্তী ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার।